হ্যালো গুড পিপল, আজকে আমরা স্যামুয়েল ব্যাকেটের এন্ড গেম নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা যারা ফেসবুকে আমাকে চেনেন জানেন, আপনারা দেখবেন যে আমি গত কয়েকদিন ধরে এই স্যামুয়েল ব্যাকেট নিয়ে একটু ধ্যান জ্ঞানের মধ্যে আছে এবং আমার কাছে মনে হচ্ছে ব্যাকেটকে কেন আগে আরও পাওয়া হলো না। তো স্যামুয়েল ব্যাকেটের এন্ড গেম, এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্টের নাটক বা প্লে। এখন এটা কয় অ্যাক্ট বা কী আছে সেদিকে আমরা আগাবো না, কারণ নাট্যতত্ত্ব বিশ্লেষণ আসলে আমার কাজ না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্যাকেটের এই এন্ড গেম এটা পড়ে আমার কি ধারণা হলো বা আপনাদের এটা পড়া উচিত কিনা, এটা পড়লে কী হবে কী হবে না সেসব নিয়ে আলাপ আলোচনা। বাই দ্য ওয়ে, আমার কাছে এই বইটার সফট কপি ছিল, হার্ড কপি অনলাইন শপগুলোতে খুঁজে পাওয়া হয়নি এবং নীলক্ষেতে যাওয়া হয়নি বলে আমি এটার প্রিন্ট আউট করে নিয়েছিলাম। খুব বেশি পেজ না, মাত্র 28 থেকে 29টা পেজ। তো এটা মোটামুটি এখন এটা মোটামুটি একটা এক্সপেন্সিভ বুক নাও আমার কাছে, যেহেতু আই হ্যাড টু প্রিন্ট ইট আউট। এনিওয়ে, তো যেহেতু বইটা প্রিন্ট করা হয়েছে তাই এটার কী বলে, বইয়ের বুক কভারটা কী ছিল বা ডোন্ট জাজ এ বুক বাই ইটস বুক কভার, সেরকম জাজ করার সুযোগটা আমার হয়নি। বাট অনলাইন কপি দেখে দেখে বুক কভারটা যদি নিয়ে একটু আলাপ আলোচনা করা যায়, তাহলে সেটা হচ্ছে এরকম যে এটাতে যে বুক কভারটা দেয়া আছে সেটা আপনি যদি নাটকের মূল থিমটা না জানেন তখন ইট উইল নট মেক এনি সেন্স টু ইউ। সো আমার কাছেও প্রথম মনে হচ্ছিল যে এটা আসলে কী, কেন বুক কভারটা এরকম দেওয়া হলো। দেন হচ্ছে যখন এটা পড়া শেষ করলাম নাটকটা, দেন ইট মেক সেন্স। এনিওয়ে, তো এন্ড গেম নিয়ে আলাপ আলোচনা করার শুরুতেই যেটা বলতেই হয় সেটা হচ্ছে, যেহেতু এটার রাইটার হচ্ছে আইরিশ প্লে রাইটার স্যামুয়েল ব্যাকেট অ্যান্ড হি ইজ ফেমাস ফর হিজ থিয়েটার অফ অ্যাবসার্ড। আচ্ছা, তো অ্যাবসার্ডিটি নিয়ে আলোচনা করতে গেলে, শব্দটা আসছে না কেন, অ্যাবসার্ডিটি। আচ্ছা, তো অ্যাবসার্ডিটি নিয়ে আলোচনা করতে গেলে শুধুমাত্র স্যামুয়েল ব্যাকেটের নাম বললেই যে সে আলোচনাটা স্বয়ংসম্পূর্ণ হয় সেটা না, কারণ অ্যাবসার্ডিটি নিয়ে আরও অনেকের বিশদ বিশদ এক্সপ্লানেশন, অনেক বই আছে, যাদের মধ্যে একজনের নাম তো না বললেই নয়। আমার খুব প্রিয় একজন রাইটার আলবেয়ার কামুস, তার মধ্যে আরও পরে ফ্রেডরিক নিটশে এবং মেটামরফোসিসের রাইটার ফ্রান্স কাফকা। এনিওয়ে, আমরা সেদিকে আজকে না গিয়ে আমরা আমাদের আজকের প্লেয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, সেটা হচ্ছে দ্য এন্ড গেম বাই স্যামুয়েল ব্যাকেট। তো আজকে এইটা শুরু হয় প্লেটা যে ছোট একটা ঘর, খুবই খুবই ব্যাকেটীয় স্টাইলে, খুবই ছোট একটা রুম, দুই পাশে দুইখানা উইন্ডো, মাঝখানে একজন লোক বসে আছে একটা চেয়ারের মধ্যে। তিনিই হচ্ছে আমাদের আজকের এই স্টোরি বা এই গল্পের মূল লিড ক্যারেক্টার, তার নাম হচ্ছে হ্যাম। এবং হ্যামের সাথে আরেকটা লোক থাকে, তার নাম হচ্ছে ক্লভ। তো হ্যাম হচ্ছে লিড ক্যারেক্টার, ক্লভ হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট বা তার সার্ভেন্ট বলা যায় তাকে। তো হ্যাম হচ্ছে মুখে একটা বাঁশি দিয়ে ফু দিলে ও হচ্ছে চলে আসে, ক্লব চলে আসে, ক্লব এসে তাকে এটা ওটা করে দিয়ে যায়। এবং হ্যামের সব কিছুই ঠিক আছে, কিন্তু তার সমস্যাগুলো হচ্ছে সে প্রায় অন্ধ, তার চোখের আলো একদমই নেই। এবং আরেকটা হচ্ছে যে সে চেয়ার থেকে উঠতে পারে না, মানে তাকে হচ্ছে অলওয়েজ চেয়ারের মধ্যে বসে থাকতে হচ্ছে এবং তার চোখে কোনো দেখবার মতো কোনো ক্ষমতা তার নেই, সে অন্ধ প্রায়। এবং তার যে সার্ভেন্ট ক্লভ, সে হাঁটতে পারে, সে যেতে পারে, কিন্তু তার আবার কোথাও স্থির হয়ে বসে থাকার ক্ষমতা তার নাই, তাকে অলওয়েজ কোথাও না কোথাও একটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অথবা তাকে শুয়ে পড়তে হচ্ছে। এই হচ্ছে হ্যাম এবং ক্লভ, এদের মানে মেইন যে দুইটা রোল এবং এদের কী কী গুণাবলী আছে। এখন এটা দিয়ে ব্যাকেট হয়তো বা বোঝাতে চেয়েছে এমন একটা কিছু যে হ্যাম ক্যারেক্টারটা যিনি, তিনি লিড ক্যারেক্টার, কিন্তু তিনি চোখে দেখতে পান না এবং তিনি চেয়ার থেকে উঠতে পারেন না। এটা দিয়ে তিনি লাইফ স্প্যানের যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা লাইফ যে ক্ষয়প্রাপ্ত হয় এবং সেই ডিকেনেসটাকে তিনি এখানটাতে বোঝাতে চেয়েছেন যে হ্যামের অনেক কিছুই আছে, অনেক পাওয়ার তার, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না, তিনি চেয়ার থেকে উঠতে পারছেন না। আবার তার যে সহকারী ক্যারেক্টার ক্লভ, তিনি হাঁটতে পারছেন, কিন্তু তিনি এতটাই মানে নিচু মানের এবং তাকে হচ্ছে দেখানো হয়েছে এমন স্টাইলে যে তিনি কোথাও স্থির হয়ে বসে থাকবার ক্ষমতা তার নাই, তাকে আইদার কাজ করতে হবে অথবা তাকে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়তে হবে। তো এই দুটো মেইন ক্যারেক্টারের সাথে
আরও দুইটা সহকারী ক্যারেক্টার, সে দুটো হচ্ছে নীল এবং ন্যাগ। সো নীল এবং ন্যাগ হচ্ছে তারা হ্যামের সামনে দুটো ডাস্টবিন থাকে, তারা সেই ডাস্টবিনের মধ্যে বসবাস করে। এখন স্যামুয়েল ব্যাকেট এই ডাস্টবিনের মধ্যে দুটো লোককে রেখে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে এরা প্রায় মানে লাইফ স্প্যান শেষ, প্রায় অর্ধমৃত এরা, এবং এদের ফিলিংস, অনুভূতি বা এদের যে ক্যারেক্টার তেমন কোনো মূল্য এখানটাতে নেই, কিন্তু তারা পরিবেশের একটা অংশ। এবং এই যে নীল এবং ন্যাক যারা হচ্ছে বাস করছে এখানটাতে ডাস্টবিনের মধ্যে, তারা হচ্ছে হ্যামের বাবা এবং মা। তো এদেরও বেশ কিছু কিছু সংলাপ বেশ আকর্ষণীয়। তো সেই বিষয়ে আগাচ্ছি যে আমরা এই এন্ড গেমের সংলাপগুলো নিয়ে একটু আগে আলাপ আলোচনা শেষ করি, তারপরে এবং এই এন্ড গেম দিয়ে কী আমাদেরকে বুঝতে হবে বা কী বোঝাতে চেয়েছেন স্যামুয়েল ব্যাকেট সেটা নিয়ে পরে আলোচনা করবো। তাহলে সংলাপগুলো একটু এক নজরে আমরা দেখে নিই। যেমন এখানটাতে খুবই সুন্দর একটা লাইন লেখা আছে এরকমভাবে যে হ্যাম হচ্ছে ক্লভের কাছে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ হি ডুইং। তো ক্লভ উত্তর দিচ্ছে সাকিং হিজ বিস্কিট। হ্যাম বলতেছে লাইফ গোজ অন। তো এইখানটাতে হি বলতে হচ্ছে হ্যাম ক্লভের কাছে জিজ্ঞেস করতে হোয়াট ইজ হিজ ফাদার ন্যাগ হোয়াট ইজ হি ডুইং। তো ক্লভ হচ্ছে উত্তর দেয় সাকিং হিজ বিস্কিট, মানে হচ্ছে তার বয়স প্রায় শেষ, সে এখন কোনো মতে খেয়ে পরে একটা বিস্কিটকে হাতে নিয়ে সেটাকে চেটে পুটে সে কোনো মতে বেঁচে আছে। তখন হ্যামের উত্তর হচ্ছে লাইফ গোজ অন। আচ্ছা, পরের যেটা লাইন বা পরের যেটা উক্তি, যেটা আমার কাছে মনে হচ্ছে খুব কোট করার মতো, সেটা হচ্ছে ইউজ ইউর হেড, কান্ট ইউ ইউজ ইউর হেড, ইউ আর অন আর্থ, দেয়ার ইজ নো কিওর ফর দ্যাট। এটা হচ্ছে হ্যামের একটা স্বগতোক্তির মতো ছিল, মানে সে একটা পর্যায়ে মাঝে মধ্যেই হচ্ছে ক্লভকে বলে লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। তো যখন একটা পর্যায়ে ক্লভ চলে যায় তখন সে তার একাকিত্বকে দূর করার জন্য সে বলে যে ইউ আর অন দ্য আর্থ, দেয়ার ইজ নো কিওর ফর দ্যাট। এবং এইটা মনে হচ্ছে এই এন্ড গেমে সব থেকে বেশি সংখ্যক কোট করা, সব থেকে বেশি আলোচিত একটা লাইন, দ্যাট ইউ আর অন দিস আর্থ, দেয়ার ইজ নো কিওর ফর দ্যাট। তুমি এই পৃথিবীতে এসে গেছো, এখন এর থেকে কোনো ঔষধ এবং বা এর থেকে কোনো চিকিৎসা নেই যে তুমি এই পৃথিবীতে না এসে থাকবে। ইউ আর অন দিস আর্থ, দেয়ার ইজ নো কিওর ফর দ্যাট। আচ্ছা, পরের আরেকটা লাইন এই পেজের, সেটা হচ্ছে মানে এই যে শেষ হচ্ছে যে এন্ড গেমটা, তখন সেটা এই যে এন্ডিংটা নিয়ে হ্যামের আরেকটা খুব চমৎকার উক্তি হচ্ছে দ্য এন্ড ইজ ইন দ্য বিগিনিং অ্যান্ড ইউ ইয়েট ইউ গো ওয়ান। তারপরে লম্বা পজ, তারপর সে বলছে পারহ্যাপস আই কুড গো উইথ মাই স্টোরি, এন্ড ইট অ্যান্ড বিগেন অ্যানাদার। মানে এখন এইখানটাতে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে দ্য এন্ড গেম, তার মানে কোনো কিছু এন্ড হচ্ছে না, আমরা দেখতে পাবো যে শেষে গিয়ে শেষ হচ্ছে, কিন্তু ওই যে রবীন্দ্রনাথের মতো শেষ হইল না শেষ। কারণটাই হচ্ছে এটা যে এখানটাতে হ্যাম বলছে পারহ্যাপস আই কুড এন্ড মাই স্টোরি, এন্ড ইট অ্যান্ড বিগান উইথ অ্যানাদার ওয়ান। তো আমাদের লাইফটাও ঠিক একই রকম, আমাদের স্টোরিগুলো শেষ হয় এবং একটার পর একটা স্টোরি শেষ হলে উই স্টার্ট অ্যানাদার ওয়ান। আচ্ছা, তো এখন এইখানটাতে আর একটা লাইন যেটা এক্সপ্লেন করার আগে আমাকে একটু শানে নজল দিয়ে নিতে হবে, সেটা হচ্ছে যে এইটার মধ্যে, এই প্লেয়ের মধ্যে হ্যাম বারবার জিজ্ঞেস করে ক্লভের কাছে যে ইজ ইট টাইম ফর মাই পেইন কিলার। মানে হ্যাম মারাত্মক অসুবিধার মধ্যে আছে, তার অনেক পেইন, তো সে চাচ্ছে যে যেন তাকে একটা পেইন কিলার দেওয়া হয়। সো যতবারই সে আস করে হ্যাম ক্লভের কাছে যে ইজ ইট টাইম ফর মাই পেইন কিলার, তো ততবারই হচ্ছে ক্লভ বলে ইটস নট দ্য টাইম নাও, আরও পরে। তো এভাবে অনেকবার যখন হ্যাম তাকে আস করে ফেলছে ইজ ইট টাইম ফর মাই মেডিসিন, ইজ ইট টাইম ফর মাই পেইন কিলার, ক্লভ বারবার উত্তর দিচ্ছে নো ইটস নট নাও। তো একটা পর্যায়ে গিয়ে যখন আবার আস করে ইজ ইট টাইম ফর মাই পেইন কিলার, তখন উত্তর দেয় ক্লভ ইয়াস। তখন হ্যাম বলে অ্যাট লাস্ট গিভ ইট টু মি কুইক। তখন ক্লভ উত্তর দেয় দেয়ার ইজ নো মোর পেইন কিলার। দেখুন অ্যাবসার্ডিটিটা এখানটাতে কি, যে হ্যাম অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে যখন টাইমটা আসবে হি উইল হ্যাভ হিজ পেইন কিলার, বাট ক্লভ উত্তর দিচ্ছে ইয়েস ইট ইজ দ্য রাইট টাইম ফর ইউর পেইন কিলার, বাট আমাদের কাছে কোনো পেইন কিলার নেই। খুবই চমৎকার একটা লাইন এটা। তারপরে আরেকটা লাইন হচ্ছে এটা যে দেয়ার ইজ সামথিং ড্রিপিং ইন মাই হার্ট, এটাও হ্যাম বলছে,
এ হার্ট ইন মাই হেড। তো এটা হচ্ছে একদম শুরুর দিকের কথাবার্তা নাটকের, যে হচ্ছে হ্যাম বলতেছে যে দেয়ার ইজ সামথিং ড্রিপিং ইন মাই হার্ট, এ হার্ট ইন মাই হেড। মানে আমার মস্তিষ্ক থেকে কিছু একটা বের হচ্ছে, কিছু একটা চুইয়ে আমার মস্তিষ্ক থেকে পড়ছে। দেয়ার ইজ এ হার্ট, আমার মস্তিষ্কের মধ্যে একটা হার্ট, দেয়ার ইজ এ হার্ট ইন মাই হেড। তো এইখানটাতে এ পর্যায়ে এসে ন্যাগ মানে হ্যামের যে বাবা, সে ডাস্টবিন থেকে উকি দিয়ে সে বলে, ডু ইউ হিয়ার হিম, এ হার্ট ইন হিজ হেড। তখন আবার নীল বলে, মানে হ্যামের মা, সে বলে, ওয়ান মাস্ট নট লাভ অ্যাট দিস থিংস ন্যাগ, ওয়াই মাস্ট ইউ অলওয়েজ লাভ অ্যাট দেম। তখন ন্যাগ আবার বলে, যে হচ্ছে নীল বলে তখন, নাথিং ইজ ফানিয়ার দ্যান আনহ্যাপিনেস, আই গ্রান্ট ইউ দ্যাট। মানে হচ্ছে দুঃখ কষ্টের থেকে হ্যাপিয়ার এবং সুখকর, এবং মানে দুঃখ কষ্টটা যে কতটা আনন্দদায়ক এর মতো আর কিছু নেই চিরন্তন, এবং আই গ্রান্ট ইউ দ্যাট। তো নীল এবং ন্যাগ এরা যেহেতু বৃদ্ধ হয়ে যাচ্ছে, তো এরা হচ্ছে অনেকটাই শুনতে পায় না, মানে কানে শুনতে পায় না বা চোখে দেখতে পায় না। তো এখানটাতে ব্যাকেট একটু মজা করেছে এভাবে যে নীল বলছে ন্যাগকে, ডোন্ট সে দ্যাট আওয়ার সাইড হ্যাজ ফেইলড। তখন নীল বলছে ইয়েস। তখন ন্যাক বলছে ক্যান ইউ হিয়ার মি। নীল বলছে ইয়েস, অ্যান্ড ইউ। ন্যাক বলছে ইয়েস, আওয়ার হিয়ারিং হ্যাজেন্ট ফেইল। তখন নীল বলছে আওয়ার হোয়াট। তখন ন্যাক বলছে আওয়ার হিয়ারিং, একটু জোরে বলছে এটা। তো এই হচ্ছে চমৎকার কিছু ডায়ালগ, যেটা হচ্ছে এটার মধ্যে লেখা ছিল, অ্যান্ড স্যামুয়েল ব্যাকেট ইলাস্ট্রেটেড দিস ডায়ালগ ভেরি ক্লেভারলি। এবং যখন এটা শেষ হচ্ছে নাটকটা, তখন দেখা যাচ্ছে যে শেষে যে হচ্ছে হ্যামের যে সার্ভেন্ট ছিল ক্লব, সে হ্যামকে বারবার বলছিল যে আই উইল লিভ ইউ, কিন্তু সে একবারও যায় না চলে হ্যামকে ছেড়ে। কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় যে হ্যামকে ছেড়ে ক্লব একটা পর্যায়ে চলে যাওয়ার জন্য রেডি হয়, এবং সে দরজার ওই পাশে গিয়ে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু সে যায় কি যায় না সে বিষয়ে দর্শককে এখানটাতে আইডিয়া করে নিতে হবে যে নীলকে মানে হ্যামকে রেখে আসলেই ক্লব চলে যায় কি যায় না। এবং যখন হ্যামকে রেখে ক্লব চলে যায়, তখন হ্যাম নিজে একটা একাকিত্ব স্বগতোক্তির মতো একটা ইন্টারপ্রেট করে গল্পটা, তার নিজের একাকিত্বের যে লাইফ সেটাকে, এবং সেখানটাতে মূলত গল্পের শেষ হচ্ছে। এখন স্যামুয়েল ব্যাকেটের যে স্টাইল, সেটা হচ্ছে যে তার লেখার জন্য অডিয়েন্স মানে যারা এটাকে দেখবে বা যারা এটাকে পড়বে, তারা যতটা রুচিশীল হবে, তারা যতটা নিজেকে সাথে কানেক্ট করতে সক্ষম হবে, ততটাই হচ্ছে নাটকটা গুরুত্ব পাবে। এখন স্যামুয়েল ব্যাকেটের স্টাইলটাই হচ্ছে এটা, যে হি উইল কিপ ইট অ্যান ওপেন এন্ডিং। You as a reader or an audience, you have to get the idea like what is Beckett trying to say here. So the end game থেকে কয়েকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে দ্য ডিকে অফ লাইফ, মানে নো ম্যাটার হোয়াট ইউ ডু, your life will forward to the death and you will decay over time. সো আপনার চোখ চলে যাবে, আপনার কথা শুনবার ক্ষমতা, কথা মানে কাউকে আপনার কমান্ড দেওয়ার ক্ষমতা আপনার শেষ হয়ে যাবে, আপনার হচ্ছে উঠে দাঁড়াবার, বসবার বা লে ডাউন করার আপনার ক্ষমতাটা শেষ হয়ে যাবে। এবং চমৎকারভাবে আমরা যে একজন আর একজনের প্রতি খুবই চমৎকার মাত্রা ডিপেন্ডেন্ট, সেটা আমরা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাই। এবং এখানটাতে এই নাটকের কয়েকটা এলিমেন্ট আছে, এর মধ্যে একটা হচ্ছে মেমোরি অফ টাইম বা ডিপেন্ডেন্সি বা এই একটা ডিকেনেস, এই বিষয়গুলি হচ্ছে দ্য এন্ড গেমের উপজীব্য। এবং আরেকটা হচ্ছে আমরা যে এন্ডিংটা নিয়ে এত ভাবি যে হোয়াট উইল বি দ্য এন্ডিং অফ এভরিথিং, হোয়াট উইল বি দ্য এন্ডিং অফ লাইফ, হোয়াট উইল বি দ্য এন্ডিং অফ অ্যান ইভেন্ট, এবং সেই এন্ডিংটা না জেনেও, এন্ডিংটা না করেও যে লাইফে মাঝে মধ্যে হুটহাট করে কিছু এন্ডিং করতে হয়, সেটা একটা মোটামুটি ভালো অ্যাবসার্ড শিক্ষা এই নাটক থেকে পাওয়া যায়। তো মোটামুটি এই হচ্ছে এন্ড গেম নিয়ে আমার ধারণা, আমার আইডিয়া। বাকিটুকু আপনাদের কার কী ধারণা বা কে কী বুঝলেন বা জানতে চান, প্লিজ লেট মি নো। মেবি আই হ্যাভ সাম ল্যাকিংস অন দ্য আইডিয়া অ্যান্ড সাম আদার থিংস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।